আসসালামু আলাইকুম। সাজিদ টকের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। সময়টা আমি এখনো স্মরণ করতে পারি, তখন আমি থাকি কুমিল্লায়। অধ্যাপক গোলাম আজম যখন জামাতের রাজনীতি থেকে বিদায় নেন, তখন তার দলটির নেতাকর্মীদের খুব আবেগপ্রবণ করে তুলেছিল। আমরা যেটা জানি যে বাংলাদেশের রাজনীতিতেও এটা একটা ব্যতিক্রমী ঘটনা, কারণ এখানে ছোট বড় যেসব দলের নেতারা রয়েছেন তারা কখনো রাজনীতি থেকে অপশন নেন না। নানামুখী আলোচনা রয়েছে, বিতর্ক রয়েছে, কিন্তু গোলাম আজম যখন রাজনীতি থেকে বিদায় নেন তখন দলটির, যেটা বললাম যে দলটির নেতাকর্মীরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। বিশেষ করে তার বিদায় অনুষ্ঠানে জামাতের অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। পরদিন পত্রিকায় সেটা বিস্তারিত প্রকাশিত হয়। বহু বছর পর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম কাভার করতে গিয়ে আমি এটা স্পষ্টভাবে বুঝতে পারি গোলাম আজম এই জামাতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। সেই মামলায় জামাতের অন্য সিনিয়র নেতারাও আসামি ছিলেন। গোলাম আজম কিন্তু তখন জামাতের রাজনীতিতে সরাসরি জড়িত নন, মানে দলটির কোনো নেতা তিনি নন। তখন জামাতের আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। একই ধরনের মামলায় তারা সবাই আসামি ছিলেন এবং মাঝে মধ্যেই তাদের একসঙ্গে ট্রাইব্যুনালে হাজির করা হতো। কিন্তু জামাতের অন্য নেতাদের আচরণ, কথা এবং জামাত আইনজীবীদেরও আচরণে এটা স্পষ্ট হতো যে গোলাম আজমই তাদের সর্বোচ্চ নেতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের জামাতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা যেটা দেখি যে জামাতের রাজনীতি ক্রমশ কঠিন হয়ে পড়ে। দলটির সব সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যেটা এরই মধ্যে উল্লেখ করা হয়েছে যে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ দলটির একদম শীর্ষ প্রায় সব নেতাকেই গ্রেপ্তার করা হয়। এই প্রেক্ষাপটে সিলেট থেকে একসময় ঢাকায় আসেন এবং কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হন ডক্টর শফিকুর রহমান। এটা নিশ্চিত করেই বলা যায় যে জামাতের তখনকার সব সিনিয়র নেতা গ্রেপ্তার না হলে তিনি জামাতে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতেন না। ডক্টর শফিকুর রহমান একজন শহীদ পরিবারের সন্তান এবং আমরা যেটা জানি যে জাসদ ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি একসময়, পরবর্তীতে তিনি ইসলামী রাজনীতিতে যোগ দেন। এবং সিলেটে তার আরেকটা বিশেষত্ব কিন্তু রয়েছে, পেশায় চিকিৎসক ডক্টর শফিকুর রহমানের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তিনি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন, কয়েক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এবং আমরা যেটা দেখি যে জামাতের আমিরের দায়িত্ব নেওয়ার পর ডক্টর শফিকুর রহমান অনেকটা ভিন্ন পথে হাঁটেন, যেটা জামাতের আগের আমিরদের কখনো দেখা যায়নি। আমরা যেটা দেখি যে তখন আওয়ামী লীগের যে শাসনামলে জামাতের রাজনীতি কার্যত নিষিদ্ধই ছিল, কিন্তু এর মধ্যেই ডক্টর শফিকুর রহমান সারা দেশে এক ধরনের মুভ করতে থাকেন। বিশেষ করে মানবিক সহায়তা নিয়ে তিনি সারা দেশে নেতাকর্মী সহ সাধারণ জনগণের পাশে দাঁড়ান। এবং কুমিল্লা আমার নিজের গ্রামের পাশের গ্রামেও তাকে যেতে দেখি আমি। সেখানে আসলে মূলত একজন হেফাজত কর্মীর বাড়িতে তিনি যান, ওই হেফাজত কর্মী নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। এবং আমরা দেখি সারা দেশে তার এই তৎপরতা, যেখানেই কোনো রকম মানবিক সংকট হয়েছে সেখানে তিনি ছুটে গেছেন এবং জামাতের পক্ষ থেকে সাহায্য করেছেন। জামাতকে তিনি অনেকটা এই যে সামাজিক কার্যক্রমে জড়িয়ে নেন এবং আসলে সেই সময় রাজনৈতিক পলিসি হিসেবে এটার কোনো ব্যতিক্রমও ছিল না। 5ই আগস্টের পর থেকে রাজনীতিতে আমরা তাকে খুবই সরব দেখি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে জামাতের আর কোনো আমির এতবার মিডিয়ার সামনে আসেননি। 5ই আগস্টের পর থেকে আমরা যেটা দেখি যে প্রায় নিয়মিত তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং তার দলের আদর্শ এবং রাজনীতি নিয়ে আলোকপাত করছেন এবং বেশ কিছু দীর্ঘ সাক্ষাৎকার তিনি দিয়েছেন, টিভি চ্যানেলে বলি, পত্রিকায় বলি। এবং এটাও আমি নিশ্চিত করে বলি যে জামাতের ইতিহাসে আর কোনো আমির এতটা মিডিয়া কাভারেজ খুব সম্ভবত পাননি। এবং ডক্টর শফিকুর রহমান অত্যন্ত খোলামেলাভাবে আলোচনা করেন, যা তার মনে আছে মনে হয় তিনি সেটাই বলেন। এবং যেটা আমরা দেখেছি যে সম্প্রতি অন্তত 2 বার তিনি জামাত নেতাকর্মীদের ভূমিকার জন্য জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং এটাতে তিনি স্পষ্ট করেছেন যে এর মধ্যে 71 অন্তর্ভুক্ত রয়েছে। তিনি যেটা বলেছেন 47 থেকে এখন পর্যন্ত তার দলের নেতাকর্মী সমর্থকদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থী। এটাও জামাতের ইতিহাসে একটা বড় ঘটনা বলে মনে হয়। এর আগে আমি আমার ভিডিওতে উল্লেখ করেছিলাম যে জামাত মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করবে। একেবারে অফিসিয়াল ক্ষমা প্রার্থনার বিষয়টি খুব সম্ভবত জামাতের যে মজলিসে শুরা সে ব্যাপারে একমত হয়নি, কিন্তু এক ধরনের ক্ষমা প্রার্থনা ডক্টর শফিকুর রহমান করছেন। এবং এই যে আরেকটা যে বিষয় বললাম যে মিডিয়াতে তিনি প্রায় কথা বলেন, এটা আবার জামাতে যে একদম কখনো সমালোচনা হয় না সেটা নয়। আমি যেটা দেখি যে তার 2-1টি বক্তব্য কিন্তু বিতর্ক তৈরি করেছে এবং জামাতের ভিতরেও এটা নিয়ে কারো মধ্যে হয়তো কোনো প্রশ্ন আছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওভারঅল তিনি জামাতের রাজনীতির মধ্যে একটা নতুন চাঞ্চল্য নিয়ে এসেছেন এবং জামাতকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা দেখছি। এবং আমরা আরেকটা বিষয় যেটা খুবই উল্লেখযোগ্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও সংখ্যালঘু বলা উচিত না আসলে, মানে হিন্দু সম্প্রদায় বলুন বা অন্য
অন্য সম্প্রদায়ের মানুষদেরকেও তিনি জামাতের রাজনীতিতে সক্রিয় করার একটা চেষ্টা করছেন। আরেকটা যেটা নারীদের অংশগ্রহণ, আমরা যেটা দেখি যে সম্প্রতি ঢাকায় অন্তত দুটো প্রকাশ্য প্রোগ্রাম করেছে জামাতের নারী শাখার নেত্রীরা এবং সমর্থকরা, এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে যে ঢাকায় নিযুক্ত যে ব্রিটিশ হাই কমিশনার তিনি যখন জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তখন সেখানে জামাতের নারী নেত্রীরাও এক পর্যায়ে সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে জামাতের নারী নেত্রীরা আলাদাভাবেও সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন অন্য একটি বৈঠকে। তো আমরা যেটা দেখছি যে জামাতের ইতিহাসে ডক্টর শফিকুর রহমান নিশ্চিতভাবেই একজন ব্যতিক্রমী নেতা, এবং যেটা আমি উল্লেখ করেছি এটা যে সবসময় প্রশংসা হচ্ছে তা নয়, কখনো কখনো সমালোচনাও হচ্ছে এবং দলের ভেতরে বাইরে। কিন্তু জামাতকে একটা নির্দিষ্ট স্থানে বন্দী না রেখে জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে খুব সম্ভবত ডক্টর শফিকুর রহমানই জামাতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ব্যক্তি।